This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আরো একবার আমি দীপ রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে। আর এখন বেলা 12টা, তার মানে এখনো পর্যন্ত ঘটে চলা সব বড় খবর নিয়ে শুরু করছি প্রেস কর্নার। দেখুন, রহস্যজনক দুর্ঘটনার পরও কেটে গেছে 24 ঘন্টা, কিন্তু এখনো পর্যন্ত ঘাতক যে লরি চালক সেই আলিম মোল্লা এখনো পর্যন্ত কোথায় আলিম তার কিন্তু এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিগ বল এই মুহূর্তে ব্যাক টু ব্যাক সেই খবরে নজর রাখবো, আপনাদের দেখাবো কোথায় আলিম মোল্লা। রহস্যজনক দুর্ঘটনার পর গোটা একটা দিন কেটে গেছে, এখনো অধরা আলিম মোল্লা কোথায়? শাহজাহান ঘনিষ্ঠ লরির চালক এই আলিম মোল্লা, এটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। এলাকা ছেড়ে তাহলে কোথায় পালিয়েছে এই আলিম মোল্লা? কোথায় গা ঢাকা দিয়েছে সে? কার ছত্রছায়ায় আছে আলিম? আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুজয় এই মুহূর্তে রয়েছেন, আমি সরাসরি সুজয়ের কাছে চলে যাব। সুজয়, একটা এত বড় দুর্ঘটনা, একেবারে সিনেমা চিত্রনাট্যর মতন, সেই দুর্ঘটনায় অন্যতম যে অভিযুক্ত যে ঘাতক লরির চালক আলিম, 24 ঘন্টা পেরিয়ে গেল, এখনো সেই আলিম মোল্লার কি হদিশ পাওয়া গেল না? একেবারে দেখো, প্রায় 24 ঘন্টা হতে চললো এবং স্বাভাবিকভাবেই পরিবারের সদস্য যারা নিজের প্রিয়জন হারিয়েছেন তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে যে কেন এখনো পর্যন্ত সেই ঘাতক লরি চালক গ্রেফতার হলো না। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী পুলিশ ফাঁড়ি, সেখানে কিছু সময় আগে ভোলানাথ ঘোষ তিনি এসছেন মূলত তদন্ত প্রক্রিয়া কি আপডেট রয়েছে সেই বিষয়ে জানতে, এবং তার পাশাপাশি যেহেতু আজকে ময়নাতদন্ত হবে সেই ময়নাতদন্ত সংক্রান্ত নথিপত্রের সই এবং তার পাশাপাশি তিনি যে অভিযোগ করবেন সেই অভিযোগপত্রগুলি সম্পর্কেও বিস্তারিত কথা বলবেন। আমি এখানে রয়েছি, পরিবারের সদস্য একজনকে আমরা পেয়েছি, একটু কথা বলবো। শাহানুর, যিনি মূলত গাড়ি চালাচ্ছিলেন, শাহানুরের বাবাকে পেয়েছি। ছেলেকে হারিয়েছেন প্রায় 24 ঘন্টা হতে চললো, এখনও তো যে গাড়ি চালাচ্ছিল লরি চালক গ্রেফতার হলো না। খারাপ লাগছে কি? ক্ষোভ বাড়ছে? খারাপ তো লাগছে, এখনও 24 ঘন্টা অতিক্রম হলে এখনও গ্রেপ্তার হলো না, সেটাও যেমন লাগছে। আমি প্রথম থেকেই বলে এসেছি আপনাদের মাধ্যমে, আমি পুলিশ প্রশাসনের উপরে সম্পূর্ণ আস্থা রাখছি, কিন্তু সকাল থেকে আমরা বডিটা এখান থেকে যাব, 2টোর পরে গেলে আমাদের বডি কি ছাড়বে? ওনারা লিখিত দিতে পারবে যে 2টোর পরে আপনারা এখানে বসে থাকুন, ওখানে সমস্ত যে পোস্টমর্টমের যে প্রসেসিং ওখানে হয়ে যাবে, আমরা তাহলে এখানে বসে থাকবো পুলিশের সামনে। আমাকে একটা দরখাস্ত এখান থেকে 4বার পাঠালো, এটা হয়নি এখন করে এই 12টা বাজে। বলুন, এখন যদি আমরা পৌঁছি সেখানে ওনারা লিখিত দিতে পারবে যে আপনারা না গেলে, না সই করলে আপনাদের বডি পোস্টমর্টম হয়ে যাবে। হ্যাঁ, পরিবারের সদস্যদের তো একটা সম্মতির প্রয়োজন, তাদের লিখিত। ওনারা বলছে ওখানে কাজ হয়ে যাবে, কিভাবে হয়ে যাবে? ওনারা লিখিত দিক, আমরা এখানে বসে থাকি। আমি তো যতবার আপনারা মিডিয়ার মাধ্যমে বলেছি আমরা পুলিশ প্রশাসনের সম্পূর্ণ আস্থা রাখছি, তারপরেও এখানে একটা দরখাস্ত নিয়ে সকাল থেকে এতবার হচ্ছে কেন বুঝতে পারছি না। আমার ছেলে মারা গেছে, আমি এখনো চোখে দেখতে পাইনি। স্বাভাবিক, যে মেরেছে তা সেও তো এখনো জালে পড়ছে না, গ্রেফতার হচ্ছে। 24 ঘন্টা পেরিয়ে গেল, এখনো সেই ঘাতক লরি চালক, তার মালিক, কিভাবে লরিটা এসছে, কোথা থেকে এসছে, কিভাবে গেল, কোথা থেকে গাড়িটা কতদিন বসেছিল, কোথা থেকে গাড়িটা ঘুরিয়েছে, এখনো পর্যন্ত কিছু আমরা জানতে ধোঁয়াশা। আপনি তো গতকাল বলছিলেন যে ঘটনাস্থলের কিছুটা আগে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল, তারপর গাড়ির গতি বাড়িয়েছিল বলে। একটা তো বাইকওয়ালারা আমাকে বলেছে তালতলা মোড়ের পর থেকে বাইকের গতি বাড়িয়েছে, আমাদেরকে সাইডও দেয়নি, এসেই গাড়িতে মেরে দেয় সজোরে, এবং যে জায়গাটা মেরেছে সে জায়গাটা সিসিটিভির আওতায় নয়, সেই জন্য তার জন্য ধোঁয়াশা আছে। গাড়ির মালিক, গাড়ির ড্রাইভারকে তদন্ত হোক, আমি পুলিশ প্রশাসনের কাছে তদন্ত চাই। বলেছেন এটা লিখিত অভিযোগ করেছেন? লিখিত অভিযোগ করেছি এবং আপনাদের মাধ্যমে গতকালকেও বলেছি, এখনও বলছি, আমার পুলিশ প্রশাসনের উপরে আস্থা আছে, এখনও আস্থা আছে, কিন্তু পুলিশ প্রশাসন আমাদের প্রতি কী করছে সেটা আমাদের বলে বোঝাতে পারবো না। দীপ, শুনলে যে 24 ঘন্টা হয়েছে ছেলেকে হারিয়েছেন এবং তারপর থেকে অন্তত সেই ছেলের দেহ পর্যন্ত তিনি দেখতে পাননি, শাহানুরের বাবা ক্ষোভ বাড়ছে। তার পাশাপাশি ময়নাতদন্ত প্রক্রিয়া আজকে সম্পন্ন হবে কিনা সেটা নিয়েও তাদের ক্ষোভ রয়েছে। আমি রাজবাড়ী পুলিশ ফাঁড়ির ছবিটা আরও একবার দেখাতে বলবো, যে এখানে কিছু আগেই আমরা দেখলাম ভোলানাথ ঘোষ তিনি প্রবেশ করেছেন, পুলিশের তদন্তকারী টিম, তাদের সঙ্গে তার কথা হচ্ছে মূলত ময়নাতদন্ত সংক্রান্ত যে সমস্ত নথিপত্রে সই করার ব্যাপার থাকে সেই বিষয় এবং তদন্তের কি আপডেট, অভিযুক্তকে গ্রেপ্তারের পথে কতটা এগোতে পারলো পুলিশ, একই সঙ্গে আরও যে সমস্ত প্রক্রিয়া রয়েছে সেই বিষয়গুলি নিয়ে মূলত কথা চলছে। আর কিছু সময়ের মধ্যে যেটা জানা যাচ্ছে, পরিবারের সদস্যরা তারা
SSKM হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেবেন, তার কারণ সেখানে আজকে ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের পর দেহ হস্তান্তর করা হবে পরিবারের কাছে। কিন্তু যতটা সময় বাড়ছে ততটা এই পরিবারের সদস্যগুলো কিন্তু আশা হারাচ্ছেন যে এরপরে আদৌ ঘাতক গাড়ি চালককে পাওয়া যাবে। তো সে ইতিমধ্যেই পলাতক 24 ঘন্টা হয়ে গেছে। সময় যত বাড়বে তার পালিয়ে থাকা বা তার লুকিয়ে বেড়ানো, ডেরা বদলানো, তাই তো, একেবারেই তাই সুজয়। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। দেখুন, রহস্যজনক দুর্ঘটনার পর 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো অধরা শাহজাহান ঘনিষ্ঠ লরির চালক আলিম মোল্লা। এলাকা ছেড়ে তাহলে কি কোথাও গা ঢাকা দিয়েছে সে? কি বলছে রাজনৈতিক মহল? আমরা কথা বলেছিলাম তৃণমূল, বিজেপি দুপক্ষের সঙ্গেই, শোনাবো তাদের বক্তব্য। আমার বক্তব্য হচ্ছে, পুলিশ চাইলে এতক্ষণে আলিম মোল্লা, কেন আলিম মোল্লা 14 পুরুষকে নিয়ে আসতে পারত। যেমন শাহজাহানকে ধরতেও 50-60 দিন লেগে গেছে, এবং সেই 50-60 দিনটা মানে ডিজি অব্দি ঘুরে আসার পরেও তাকে ধরতে পারা যায়নি। এই যে পুরো সাজানো ব্যাপারটা না, এটা আমরা বুঝি। এটা শাহজাহানকে বাঁচাতে গিয়েই কাজটা করার চেষ্টা হয়েছিল, যাতে শাহজাহানের বিরুদ্ধে কেউ সাক্ষী সবুত না দিতে পারে, এবং নির্বাচনের আগে যাতে শাহজাহান আবার এলাকায় ফিরে এসে তার সাম্রাজ্য বিস্তার করতে পারে। আলিম যে গাড়ি চালাচ্ছিল সেটা নাকি ওই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের মধ্যেও ভোলাবাবু নিজের চোখে দেখেছেন বলে তিনি দাবি করেছেন। তো সেটা দেখতে হবে সত্যি ঘটনা কি, সিসিটিভি ফুটেজ, এবং পুলিশ তদন্ত করে দেখবে। এদিকে যে যিনি জেলে আছেন, যার কথা বারবার বলা হচ্ছে, শেখ শাহজাহান, তাকে তো তৃণমূল কংগ্রেস দল থেকে বিতাড়িত করা হয়েছে। ভোলানাথ ঘোষের গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ঘাতক ট্রাকের চালক। আপনাদের একটা সিসিটিভি ফুটেজ দেখাবো TV9 বাংলার হাতে এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই সিসিটিভি ফুটেজ। যে দুর্ঘটনাস্থল, সেই দুর্ঘটনাস্থলের 400 মিটারের মধ্যে একটি পেট্রোল পাম্প, তার সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া যাচ্ছে দুর্ঘটনার পর একটি বাইকে চেপে দুজন অত্যন্ত দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছে। মনে করা হচ্ছে এই দুজনের মধ্যেই একজন ঘাতক যে ট্রাক, সেই ট্রাকের চালক আলিম মোল্লা। এখন প্রশ্ন হচ্ছে, দুর্ঘটনার পর কিভাবে বাইকে চেপে পালিয়ে গেল আলিম মোল্লা? যদি এটা পূর্ব পরিকল্পিত না হয় তাহলে বাইকটি কেন আগে সেখানে দাঁড়িয়েছিল? এটাই এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। আরও একবার সেই সিসিটিভি ফুটেজটা আপনাদের দেখাচ্ছি। সিসিটিভি ফুটেজে বাইকে চেপে দুজনকে পালিয়ে যেতে দেখা যাচ্ছে। একজন বাইক আরোহীর সঙ্গে আলিম মোল্লার চেহারার মিল দেখতে পাওয়া যাচ্ছে। এই কি আলিম মোল্লা? কারণ ভোলানাথ গতকালই দাবি করেছিলেন যে ঘাতক যে ট্রাক, সেই ট্রাক চালাচ্ছিলেন আলিম মোল্লাই, তিনি স্বচক্ষে তাকে দেখেছেন। আর রহস্যজনক দুর্ঘটনার পর থেকেই শাহজাহান এবং তার ঘনিষ্ঠ লরি চালক আলিমের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করা হলো। এখনো পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের হয়নি নাজার থানায়। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, এতগুলো অভিযোগ ভোলানাথ বাবু ক্যামেরার সামনে করেছেন, আমাদের কাছেও করেছেন, এখনো পর্যন্ত নাজার থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের না হওয়ার পিছনের কারণটা কি? দেখো, তোমাকে প্রথমেই যেটা বলবো যে গতকাল যে রহস্যজনক দুর্ঘটনা ঘটেছে, সেই ঘটনা সেটা কি নেহাতি দুর্ঘটনা, নাকি তার পেছনে কোনো রকম অন্য কোনো উদ্দেশ্য বা পরিকল্পনা কাজ করেছে, সেই সবটাই কিন্তু তদন্ত সাপেক্ষ, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। আর সেই কারণে যেটা আমরা দেখলাম যে গতকাল বিকেলের পর থেকে কিন্তু পুলিশের তরফ থেকে প্রাথমিক যে অনুসন্ধান প্রক্রিয়া, সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সব থেকে কাছাকাছি যে সমস্ত সিসি ক্যামেরার সন্ধান পাওয়া গেছে, সেখান থেকে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফরেন্সিক এক্সপার্টরা তারা নমুনা সংগ্রহ করেছেন। এমনকি ভোলানাথ ঘোষ তার সঙ্গেও কিন্তু কথা বলেছেন। তার কারণ এই ঘটনার অন্যতম প্রধান উইটনেস বা সাক্ষী বলা যেতে পারে ভোলানাথ ঘোষ। তার কারণ তিনিও কিন্তু ওই গাড়িতেই উপস্থিত ছিলেন, যে গাড়িতে থাকা তার ছোট ছেলে এবং চালকের মৃত্যু হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, ভোলানাথ ঘোষের তরফ থেকে কোনো রকম কোনো লিখিত অভিযোগ নেজার থানা বা রাজবাড়ি আউটপোস্টে দায়ের হয়নি। তবে গতকাল তিনি যখন হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা করানোর পর কলকাতা থেকে বাড়িতে ফিরে গিয়েছেন সরবেরিয়াতে, বাড়িতে ফেরার আগে একবার কিন্তু তিনি রাজবাড়ি আউটপোস্টে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেছেন, এবং প্রাথমিকভাবে পুলিশ কিন্তু তার কাছ থেকে গোটা বিষয়টা জানার চেষ্টা করেছেন। তবে ভোলানাথ ঘোষ এমনকি তার পরিবার যে অভিযোগ সামনে তুলে ধরছেন বারবার, যে এটা নেহাত দুর্ঘটনা নয়, এটা সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। এমনকি ভোলানাথ ঘোষকেই খুনের পরিকল্পনা ছিল, কিন্তু কোনোরকমভাবে তিনি বেঁচে গেলেও তার ছেলে এমনকি গাড়ির চালক তাদের মৃত্যু হয়েছে। কিন্তু এই যে বারবার তারা অভিযোগ করছেন, কিন্তু এখনও পর্যন্ত ভোলানাথ ঘোষ বা তার পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের হয়নি। এখন পুলিশের তরফ থেকে যেটা আমরা জানতে পারছি যে ভোলানাথ ঘোষ তিনি যদি লিখিতভাবে অভিযোগ দায়ের করেন, কি মর্মে তিনি অভিযোগ করছেন
বা কার কার বিরুদ্ধে অভিযোগ করছেন, তার কারণ ভোলানাথ ঘোষ তিনি কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিকবার বলেছেন যে গাড়িতে অর্থাৎ ঘাতক যে লরি সেই লরিতে চালকের আসনে ছিলেন আলিম মোল্লা, তাকে তিনি নিজে চোখে দেখেছেন। এখন কার কার নামে তিনি অভিযোগ করছেন, কি মর্মে অভিযোগ করছেন, সেই অভিযোগের সারবত্তা খতিয়ে দেখেই কিন্তু নির্দিষ্ট ধারাতে মামলা রুজু করে পুলিশের তরফ থেকে সমস্ত তদন্ত করা হবে। তবে আজকের মধ্যেও যদি কোনো রকম কোনো অভিযোগ না জমা পড়ে সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে পরবর্তীতে শর্তপ্রণোদিত মামলা রুজু করেও তদন্তের গতি প্রকৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ চালানো হতে পারে, এমনটাও আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। দীপ, বেশ, সুপ্রিয়, অনেক ধন্যবাদ। পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে জানাবো আপনাদের, শোনাবো এবার। এখনো পর্যন্ত আমরা কমপ্লেন পাইনি, কমপ্লেনটা পাই তারপর কমপ্লেনে অভিযোগ কি আছে সেটা একবার খতিয়ে দেখে তারপর আটক হয়েছে। এক্ষুনি আমি কমপ্লেন পাওয়ার পরে আপনাদের আপডেট দিতে পারবো। এক্ষুনি আমি এর থেকে বেশি অভিযোগ করেছে। এই যে রোড ট্রাফিক, আমরা এখনো পর্যন্ত ওনার লিখিত অভিযোগ পাইনি। অ্যাক্সিডেন্টটা কি মনে হয়, মানে আপাতত আপনারা কি খবর পেয়েছিলেন এটা বলে দিন। আমি কমপ্লেন পেলে কমপ্লেনের উপর বেস করে কেস স্টার্ট হবে, কেসে আমরা ইনভেস্টিগেশনে যা পাবো সেটা আপনাদের আপডেট দিতে পারবো। এই মুহূর্তে প্রাইমারিলি কিছু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। পুলিশের বক্তব্য আপনাদের শোনালাম। ভোলানাথ ঘোষ কিন্তু গতকালই দাবি করেছেন কালো রঙের জ্যাকেট পরে ঘাতক লরি চালাচ্ছিল আলিম মোল্লাই। পুলিশের তদন্তে তার পুরোপুরি আস্থা রয়েছে। ইতিমধ্যেই কথা হয়েছে থানার বড়বাবুর সঙ্গে। দুর্ঘটনার কয়েক ঘন্টা পর মন্তব্য বরাত জোরে বেঁচে যাওয়া একদা শাহজাহান ঘনিষ্ঠ ভোলানাথ ঘোষের। একদম ছিলেন গাড়িতে, সামনে ছিলেন তো? একদম সামনে। যে গাড়িটা ধাক্কা মারলো আব্দুল আলিম মোল্লা কি ছিল? একদম নিজে চালাচ্ছে, ও তো হাফ জ্যাকেট পরা কালো রকম দেখতে পাচ্ছি যখন মাথায় এরকম ঘুরি মারছে আমাকে। আপনি দেখেছেন আলিম? একদম একদম 100 মধ্যে 100। তারপরে কি ও চলে গেল বাইকে? তারপর আমি তো আর বুঝতে পারবো না। এই আলিম মোল্লা কি শাহজাহানের ঘনিষ্ঠ? তো বোধহয় ওয়ান্টেড। হ্যাঁ ওয়ান্টেড, মানে বোধহয় 12-14টা নোটিশ খেয়েছে, তারপর বোধহয় অ্যারেস্ট ওয়ারেন্টও বার করেছে সিবিআই ওনাকে। পুলিশি তদন্তে আপনি ভরসা রাখছেন? একদম একদম একদম। পুলিশি তদন্তে ভরসা রাখছেন নাকি? একদম। নাকি সিবিআই তদন্ত চাইছেন? না, পুলিশ নিশ্চয়ই। আচ্ছা, বড়বাবু নিজে কথা দিল যে আমার একদম বড় সাহেব তখন সবাই আমাকে দায়িত্ব দিয়েছে, আমি দেখছি আপনার ব্যাপারটা কি করতে পারি। নেজাটের বয়ারমারিতে শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ট্রাকের ধাক্কা। আজ আবারও ঘটনাস্থলে পৌঁছয় ফরেন্সিকের টিম। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি এবং ঘাতক লরির ফরেন্সিক পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করেন 5 সদস্যের ফরেন্সিক দল। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আজ ট্রাক এবং যে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিরই ফরেন্সিকের পরীক্ষা করা হয়। ট্রাকটি পরীক্ষা করে এখনো পর্যন্ত যা জানতে পারা গেছে, ট্রাকে সম্ভবত কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না, ট্রাকের স্টিয়ারিং কোনোভাবেই লক হয়ে যায়নি, যা আরও একবার প্রমাণ করে দিচ্ছে এই দুর্ঘটনা শুধুমাত্র কোনো দুর্ঘটনা নয়, এটা একেবারে সুপরিকল্পিতভাবে চক্রান্তও হতে পারে। যে গাড়িতে ভোলানাথ ঘোষ যাচ্ছিলেন সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ির সামনে রয়েছে। দেখা যাচ্ছে সামনের সমস্ত অংশটা মূলত রাইট সাইড ড্রাইভার পোর্শন সম্পূর্ণভাবে ভেঙে চুরে গিয়েছে এবং দেখা যাচ্ছে এই যে ইম্প্যাক্টগুলো যদি দেখি তাহলে বোঝা যাবে যে ট্রাকটি ঠিক এই রকম জায়গায় ক্ল্যাশ করে বা এরকম জায়গায় ধাক্কা মারে। ঠিক সামনের চাকা যেখানে তার উপর অংশে এই জায়গাটাতে ক্ল্যাশ করেছে, ধাক্কা মেরেছে, সেটা বোঝা যাচ্ছে। তার কারণ এই যে ঘর্ষণের মার্ক, এই যে স্ক্র্যাচ মার্ক দেখা যাচ্ছে কিন্তু সামনে থেকে পেছনের দিকে এসছে। এবং চালকের আসনটাতে আমরা যদি লক্ষ্য করি, আমার সহকর্মী অমিতকে বলবো একটু সামনেতে দেখানোর জন্য। চালকের আসনে এখানে যে এয়ারব্যাগ, সেই এয়ারব্যাগটি খুলেছিল, কিন্তু এয়ারব্যাগ খোলার পরেও সেই এয়ারব্যাগ আবার ফেটে যায়। যে কারণ নেই চালকের মৃত্যু হয়েছে তেমনটাই কিন্তু বক্তব্য ফরেন্সিক বিশেষজ্ঞদের। কতটা গতি থাকলে তার ইম্প্যাক্টে এয়ারব্যাগ খুলে গিয়েছে এবং এয়ারব্যাগ ফেটেও গিয়েছে, অর্থাৎ যারা ফরেন্সিক বিশেষজ্ঞ তাদের বক্তব্য গতি অন্তত পক্ষে বা এক্ষেত্রে প্রায় 80-র কাছাকাছি ছিল। চালকের ঠিক পাশেই ভোলানাথ ঘোষ বসেছিলেন। দেখা যাচ্ছে তার এয়ারব্যাগটি খুলেছিল, কিন্তু তার এয়ারব্যাগ দুর্ঘটনার ইম্প্যাক্টে এয়ারব্যাগটি ফেটে যায়নি, অর্থাৎ সেই এয়ারব্যাগের জোরে তিনি রক্ষা পেয়েছেন, তেমনটাও কিন্তু মত ফরেন্সিক বিশেষজ্ঞদের। এই ট্রাকে কিন্তু ধাক্কা মারে এবং দেখা যাচ্ছে যে এই ট্রাকের সামনের অংশটি ধাক্কা মারার পর কার্যত জলের মধ্যে ঢুকে গেছিলো, কাদার মধ্যে ঢুকে গেছিলো। এই গাড়িরও তারা এতে ফরেন্সিক বিশেষজ্ঞরা দ্বিতীয় দিন এসে ঘটনাস্থল থেকে ফরেন্সিক এক্সামিনেশনের জন্য মেকানিক্যাল ফরেন্সিক পরীক্ষা করেন। কোনোভাবে ট্রাকটির কি কোনো রকম স্টিয়ারিং লক হয়ে গেছিলো, যান্ত্রিক ত্রুটি হয়েছিল, সেটা তারা জানার চেষ্টা করেন। আমি যদি গাড়ির সামনের দিকটা দেখি, অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন দুর্ঘটনার ক্ষেত্রে ট্রাকের চাকা লক হয়ে যায়, অর্থাৎ যান্ত্রিক ত্রুটি যায়। এক্ষেত্রে যে গাড়ির কোনো লক হয়নি, চাকার ঘোরানো সম্ভব হচ্ছিল, সেটা এখানে স্পষ্ট। তার কারণ দুর্ঘটনার পরে সেই জায়গা থেকে আবার পুলিশ সেই ট্রাকটিকে তুলেছে এবং সেটাকে রীতিমতো চালিয়ে ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই এই পাম্পে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই গাড়ির যদি গঠনটা দেখা যায়, সেখানে স্পষ্ট যে গাড়ির স্টিয়ারিং লক কিন্তু হয়নি, অর্থাৎ কোনোভাবে ইচ্ছাকৃতই যদি কেউ লেন চেঞ্জ করে অন্য গাড়িকে ধাক্কা মারে,
তবেই এই ঘটনা ঘটে থাকতে পারে, তেমনটাই ফরেন্সিক বিশেষজ্ঞদের মত। ক্যামেরা অমিতার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা। লেটেস্ট ব্রেকিং নিউজ পিসারকে বলবো বিগ ওয়ালে দিতে। জেলে বসেই কি শেখ শাহজাহান এই চক্রান্ত করেছিল? পথের কাঁটা সাক্ষীকে সরানোর ছক কি জেলে বসেই কষেছিল শেখ শাহজাহান? ভোলা ঘোষের দুর্ঘটনা পরিকল্পিত হামলার তত্ত্ব আরো জোরালো হচ্ছে। জেলে বসেই কি এই গোটা ছক কষা হয়েছিল? আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সিজার রয়েছেন। সিজার, কিভাবে জেলে বসেই এত বড় একটা চক্রান্ত শেখ শাহজাহান করতে পারে বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে? দেখুন, এখানে গোটা ঘটনায় দুটো দিক রয়েছে। যে দুর্ঘটনা বলা হচ্ছে সেই দুর্ঘটনাস্থল ফরেন্সিক বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন এবং উল্লেখযোগ্য দুটো পয়েন্ট উঠে এসছে। এক হচ্ছে সেই লরি কোনোভাবে মেকানিক্যাল কোনো ডিস্টারবেন্স হয়নি বলেই প্রাথমিকভাবে অনুমান করছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা, তার স্টিয়ারিং লক হয়নি এবং যেখানে দুর্ঘটনাটা ঘটেছে সেই জায়গাটা সিসিটিভির আওতার বাইরে, তার 500 মিটার আগে পরে সিসিটিভি থাকলেও ওই জায়গাটায় সিসিটিভি নেই এবং সিসি ক্যামেরা না থাকার ফলে সেটা কি পরিকল্পনা মাফিক বাছা হয়েছিল? এই প্রশ্ন থেকে কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে এই দুর্ঘটনা নয়, এটা ইচ্ছাকৃত বা পরিকল্পনা মাফিক একটা দুর্ঘটনার চেহারা দিয়ে সাক্ষীকে পথ থেকে সরানো। এবং সেটা তাহলে শাহজাহান কিভাবে করলো? শাহজাহান করার ক্ষেত্রে সে জেলবন্দি এবং সেখানেই কোথাও প্রশ্ন উঠছে যে জেলে তার কাছে কি মোবাইলের অ্যাক্সেস ছিল? সে মোবাইলের ব্যবহার করেই কি তার সঙ্গী সাথীদের দিয়ে এই কাজটা করায়? না, সপ্তাহে সপ্তাহে যখন পরিবারের সদস্যরা দেখা করতে যায়, আন্ডার ট্রায়াল যারা তাদের সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করতে দেওয়া হয়, সেই সময় কোনোভাবে গোপনে এই বার্তা চালাচালি হয়েছিল, সেই বিষয়গুলোই কিন্তু জেল কর্তৃপক্ষ খতিয়ে দেখছে এবং পুলিশ যেটা জানাচ্ছে যে তারা লিখিত অভিযোগ পেলেই এই বিষয়গুলো কিন্তু তারা দেখবে যে শাহজাহান কিভাবে এটার সঙ্গে যুক্ত বা শাহজাহান কিভাবে এই গোটা পরিকল্পনা করেছে। সিজার, অনেক ধন্যবাদ। যে আপডেট সিজার দিচ্ছিল, ঘটনার পরেই জেলে শাহজাহানের ওয়ার্ডে তল্লাশি শুরু হয়েছে। বেআইনিভাবে কি ফোন ব্যবহার করেছিল শেখ শাহজাহান, নাকি বন্দীদের পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ নিয়ে ছক? অভিযোগ দায়ের হলেই কোন পথে জেলে বসে এই ছক কষা হয়েছিল খতিয়ে দেখবে বলে। এই মুহূর্তে আরো একটা খবরে নজর রাখবো। ভবিষ্যতে কি আরো বিপাকে শেখ শাহজাহান? শাহজাহানের বিরুদ্ধে সারবত্তা রয়েছে জমি দখলের অভিযোগের। হাইকোর্টে এমনই অনুসন্ধান রিপোর্ট জমা দিল সিবিআই। আদালতের নির্দেশে তদন্ত করেছিল কেন্দ্রীয় এজেন্সি। এতদিন ধরে সব অভিযোগ খতিয়ে দেখে চালানো হয় অনুসন্ধান। জমি দখলের প্রায় 3000 অভিযোগের তথ্য প্রমাণ রয়েছে সিবিআই সূত্রে, এমনটাই দাবি করা হচ্ছে। শাহজাহানের ভাইয়ের নেতৃত্বে শাহজাহান বাহিনী জমি দখল করত। এই মুহূর্তে আরো বড় একটা খবর যেটা পাওয়া যাচ্ছে, ভবিষ্যতে কি শেখ শাহজাহানের ভবিষ্যৎ আরো বিপাকে? তার কারণ শাহজাহানের বিরুদ্ধে সারবত্তা রয়েছে জমি দখলের অভিযোগের। হাইকোর্টে এমনই অনুসন্ধান রিপোর্ট জমা দিল সিবিআই।